হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। লেসন এডটেকের পক্ষ থেকে জিনতত্ত্ব ও বিবর্তনের ৮ নম্বর লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের লেকচারে আমরা পলিজেনিক ইনহেরিটেন্স বা বহুজিনীয় উত্তরাধিকার নিয়ে জানবো। ঠিক আছে, আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে কি পলিজেনিক ইনহেরিটেন্স। ঠিক আছে, এটা কাকে বলে আমরা প্রথমে এটা জেনে নিব। আসো আগে টপিকটা লিখে ফেলি। হ্যাঁ, পলিজেনিক ইনহেরিটেন্স, যেটাকে বাংলাতে কি বলা হবে, বলা হচ্ছে বহুজিনীয় উত্তরাধিকার। দেখো, পলিজেনিক ইনহেরিটেন্স, পলিজেনিক ইনহেরিটেন্স। ঠিক আছে, এটার একটা উদাহরণ হচ্ছে ভাই মানুষের গায়ের রং। ঠিক আছে, আমরা বিস্তারিত জানবো এটা নিয়ে। পলিজেনিক ইনহেরিটেন্স, ঠিক আছে, ইনহেরিটেন্স। এই পলিজেনিক ইনহেরিটেন্স বা বহুজিনীয় উত্তরাধিকার, দেখছো মানে বৈশিষ্ট্য কি দিয়ে অনেকগুলো জিন নিয়ে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশ করবে। ঠিক আছে, ওকে, দেখো সংজ্ঞাটা আমরা লিখে ফেলি। ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত নন এলিলিক জিনের একটি গ্রুপ সম্মিলিতভাবে কোনো জীবের একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে। ঠিক আছে, আবারও বলি শোনো, ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত নন এলিলিক জিনের একটা গ্রুপ সম্মিলিতভাবে একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে। ঠিক আছে, তখন তাকে কি বলা হয়? পলিজিন বলা হয়। ভাই পলিজিন কথাতেই আছে, পলি মানে কি বহু, মানে বহু জিন মিলে কি করবে, একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে, এটাকেই বলা হয় পলিজিন। এবং পলিজিন দ্বারা নিয়ন্ত্রিত বংশগতিটাকে বলা হয় পলিজেনিক ইনহেরিটেন্স। ঠিক আছে, দেখো সংজ্ঞাটা লিখে দেই। ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত, ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত, ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত, ঠিক আছে, ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত নন এলিলিক জিনের একটি গ্রুপ, নন এলিলিক জিনের একটি গ্রুপ, নন এলিলিক জিনের, নন এলিলিক জিনের একটি গ্রুপ, একটি গ্রুপ সম্মিলিতভাবে কোন জীবের একটি পরিমাণগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করলে, সম্মিলিতভাবে 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 কোন জীবের, কোন জীবের একটি, কোন জীবের একটি পরিমাণগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করলে, একটি পরিমাণগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করলে, পরিমাণগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করলে পরিমাণগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করলে সেই জিনকে পলিজিন বলে, সেই জিনকে পলিজিন বলে। ঠিক আছে, ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত নন এলিলিক জিনের একটি গ্রুপ সম্মিলিতভাবে কোনো জীবের একটি পরিমাণগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করলে সেই জিনকে পলিজিন বলে। ঠিক আছে, মানে বহুজিন, ঠিক আছে, একত্রে যুক্ত হয়ে কি করবে, একটা জীবের পরিমাণগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে। ঠিক আছে, একে পলিজিন বলে এবং পলিজিন দ্বারা নিয়ন্ত্রিত বংশগতিকে পলিজেনিক ইনহেরিটেন্স বলে।
ঠিক আছে, তোমার যদি আসে পলিজেনিক ইনহেরিটেন্স, তখন তুমি যদি সংজ্ঞায় যদি এটা বলো যে পলিজিন দ্বারা নিয়ন্ত্রিত বংশগতিকে পলিজেনিক ইনহেরিটেন্স বলে, তাহলে সংজ্ঞাটা কিন্তু সঠিক হবে না। তোমাকে এই জায়গা থেকে বলতে হবে, আগে পলিজিন কাকে বলে এটাকে বলতে হবে, পরে বলতে হবে যে পলিজিন দ্বারা নিয়ন্ত্রিত বংশগতিকে পলিজেনিক ইনহেরিটেন্স বলে। পলিজিন দ্বারা নিয়ন্ত্রিত পলিজিন দ্বারা নিয়ন্ত্রিত বংশগতিকে পলিজিন দ্বারা নিয়ন্ত্রিত বংশগতিকে পলিজেনিক ইনহেরিটেন্স বলে। পলিজেনিক ইনহেরিটেন্স বলে। পলিজেনিক ইনহেরিটেন্স বলে। ঠিক আছে, পলিজিন কাকে বলে ভাই? ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত নন এলিলিক জিনের একটি গ্রুপ সম্মিলিতভাবে কোনো জীবের একটি পরিমাণগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করলে তাকে পলিজিন বলে, এবং পলিজিন দ্বারা নিয়ন্ত্রিত বংশগতিকে পলিজেনিক ইনহেরিটেন্স বলে। ঠিক আছে, এই পলিজিনের নামকরণ করেছে জানো কে? কে ম্যাথার। পলিজিনের নামকরণ করেছে কে ম্যাথার। ঠিক আছে, পলিজিন নামকরণ করেছে, পলিজিন, এটার নাম বিজ্ঞানীটার নাম মনে রাখবা, হ্যাঁ, নামকরণ কে ম্যাথার। ঠিক আছে, এই পলিজিন দ্বারা নিয়ন্ত্রিত পরিমাণগত বৈশিষ্ট্যগুলো হলো মানুষের উচ্চতা, গায়ের রং, চোখের রং, গাভীর দুধ, ভুট্টা বা গমের দানার রং। কি কি পলিজিন দ্বারা কোন বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রিত হচ্ছে? ঠিক আছে, পরিমাণগত বৈশিষ্ট্যগুলো হলো কি? মানুষের উচ্চতা, এটা পলিজিন দ্বারা নিয়ন্ত্রিত হবে। পরে গায়ের রং, ঠিক আছে, চোখের রং, গাভীর দুধ, গম বা ভুট্টার কি দানার রং। ঠিক আছে, এই সবগুলো কি হবে? পলিজিন দ্বারা নিয়ন্ত্রিত হবে। ঠিক আছে, ওকে। দেখো, আমরা বিজ্ঞানী মেন্ডেলের সূত্রে কি পড়েছিলাম? একটা বৈশিষ্ট্য সমধর্মী বা বিপরীত ধর্মী একজোড়া জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাই না? একটা বৈশিষ্ট্য কি সমধর্মী বা বিপরীত ধর্মী একজোড়া জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, এটাই তো বলেছিলাম আমরা মেন্ডেলের মতে। মেন্ডেল এটাই বলেছিল, তাই তো? এবং আরেকটা কথা কি, আর একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন একই লোকাসে থাকবে। ঠিক আছে, একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী দুটি জিন কি থাকে? একই লোকাসে থাকবে। মেন্ডেলের মতে আমরা কি জানি ভাই? একটা বৈশিষ্ট্য সমধর্মী বা বিপরীত ধর্মী একজোড়া জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, এবং জিন দুটি একই লোকাসে থাকে। ঠিক আছে, কিন্তু এই পলিজিনের ক্ষেত্রে আইসা একটু চেঞ্জ হয়ে যাবে। কি হয়ে যাবে ভাই? কোন জীবের ক্ষেত্রে কি একটি বৈশিষ্ট্য সমধর্মী বা বিপরীত ধর্মী একাধিক জিন দ্বারা নিয়ন্ত্রিত হবে। ঠিক আছে, মানে দুইয়ের অধিক জিন দ্বারা নিয়ন্ত্রিত হবে। আমি আবারও বলি, কোন জীবের বৈশিষ্ট্য সমধর্মী বা বিপরীত ধর্মী একাধিক জিন, মানে দুইয়ের অধিক জিন দ্বারা নিয়ন্ত্রিত হবে, এবং জিনগুলো, এই দুইয়ের অধিক জিনগুলো ভিন্ন ভিন্ন লোকাসে থাকবে। এটাই হচ্ছে পলিজিন। ঠিক আছে, দেখো আমরা ক্রোমোজোম আঁকাই। এই দেখো, দুই জোড়া ক্রোমোজোম আঁকাইলাম। ঠিক আছে, এই ক্রোমোজোম আঁকাইলাম, আমরা কি দিলাম? জিন দিলাম। দেখো জিনগুলো দিতেছি, এই ক্যাপিটাল আর স্মল লেটারের আর। ঠিক আছে, তো 1 দিতে হবে, ক্যাপিটাল R1, স্মল লেটারের R1। ঠিক আছে, ওইখানে আসো, ক্যাপিটাল R2, স্মল R2, এই জিনগুলো। ঠিক আছে, এই জিনগুলো সবগুলো মিলে কি করবে ভাই? এই সবগুলো মিলে একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে। ঠিক আছে, একটি নির্দিষ্ট পরিমাণগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে। মনে করো এই সবগুলো মিলে কি নিয়ন্ত্রণ করলো? একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করলো, যেমন গায়ের রং। ঠিক আছে, গায়ের রং। ঠিক আছে, দেখো আফ্রিকার দেশগুলোর মানুষের গায়ের রং কেমন হয় ভাই? কুচকুচে কালো হয়ে যায়, তাই না? ঠিক আছে, আবার অস্ট্রেলিয়ার দিকে দেখো মানুষগুলোর কথা চিন্তা করো, তাদের গায়ের রং কি হয়? ধবধবে সাদা হয়। ঠিক আছে, পরে কি হয়? অনেকের আবার সাদা কালো দুইটার মাঝামাঝি হয়, মিউলেটও হয়। ঠিক আছে, বেশি সাদাও না বেশি কালোও না। ঠিক আছে, শ্যামলার মতো। ওকে, কেউ আবার কি হয়? উজ্জ্বল শ্যামলা,
ঠিক আছে, আবার কেউ হয় কি একদম নিগ্রোদের থেকে একটু কম কালো, ঠিক আছে, কুচকুচে কালো। ওকে, দেখো হালকা বর্ণ বা গাঢ় বর্ণ বলবো আমরা, উদাহরণ দিলেই আমরা সব বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে কি বুঝলাম আমরা? পলিজিন, পলিজিন কি হয়েছে ভাই? একাধিক জিন দ্বারা নিয়ন্ত্রিত হবে, দুইয়ের অধিক জিন দ্বারা নিয়ন্ত্রিত হবে, এবং কি হবে? এই দুইয়ের অধিক জিন মিলে কি করবে? ভিন্ন ভিন্ন লোকাসে থাকবে। ঠিক আছে, ঠিক আছে, চলো আমরা শুরু করি। হ্যাঁ, পলিজিনের কি বলেছে? ক্রমবর্ধিষ্ণু প্রভাব রয়েছে, একে মাত্রিক চরিত্র বা পরিমাণগত বৈশিষ্ট্য বলে। ঠিক আছে, পলিজিনের কি আছে ভাই? ক্রমবর্ধিষ্ণু প্রভাব রয়েছে, একে মাত্রিক চরিত্র বা পরিমাণগত বৈশিষ্ট্য বলে। ঠিক আছে, ওকে। পলিজিনের ক্ষেত্রে আমরা গায়ের রং এটা দেখবো, এটা দেখার আগে আমরা একটা কয়েকটা জিনিস জেনে নেই, আসো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। প্রকুট জিন আছে না? প্রকুট জিন কি মানে অবশ্যই ক্যাপিটাল লেটারের হবে, তাই না? এই প্রকুট জিন আর যত বেশি থাকবে শরীরে তত বেশি মেলানিন তৈরি হবে। ঠিক আছে, মেলানিন কি তৈরি হওয়ার জন্য কি হবে? তৈরি হওয়ার ফলে কি হবে? শরীরের রং, গায়ের রং কি হবে? কালো হবে। ঠিক আছে, দেখো প্রকুট জিন আর, প্রকুট জিন আর এগুলো একটু লিখে নিবা, হ্যাঁ, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রকুট জিন আর যত বেশি থাকবে, যত বেশি থাকবে তত বেশি মেলানিন তৈরি হবে এবং কালো হবে। ঠিক আছে, তত বেশি মেলানিন তৈরি হবে, যেটা আমাদের যে রঞ্জকটা কি করে? আমাদের গায়ের রং নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, প্রকুট জিন আর যত বেশি থাকবে তত বেশি মেলানিন তৈরি হবে, মেলানিন তৈরি হবে, অর্থাৎ কি হবে ভাই? অর্থাৎ কালো হবে, গায়ের রং কি হবে? কালো হবে। ঠিক আছে, আর প্রচ্ছন্ন জিন আর, স্মল লেটারের আর, এই প্রচ্ছন্ন জিন স্মল লেটারের আর যত বেশি থাকবে তত কম মেলানিন তৈরি হবে এবং তত ফর্সা হবে, তত, ও আচ্ছা, এখানে বেশি লিখি নাই, তত বেশি ক্যাপিটাল লেটারে আর যত বেশি থাকবে তত বেশি মেলানিন তৈরি হবে, অর্থাৎ কালো হবে। আর প্রচ্ছন্ন জিন আর যত বেশি থাকবে তত কম মেলানিন তৈরি হবে। ঠিক আছে, অর্থাৎ কি হবে? ফর্সা হবে। ঠিক আছে ভাই, অর্থাৎ কি হবে? ফর্সা হবে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা চলো শুরু করে দেই। হ্যাঁ, আমরা এই যে পলিজেনিক ইনহেরিটেন্স এটা কোন ক্ষেত্রে দেখবো, কোন উদাহরণটা দেখবো? মানুষের গায়ের রং। আসো, প্রথমে আমরা ধরে নেই। ঠিক আছে, ওকে, দেখো আমরা ধরে নিই ক্যাপিটাল লেটারের আর ওয়ান, ক্যাপিটাল লেটারের আর। দেখো আমরা কি বলছি? প্রকট জিন যত বেশি থাকবে, ঠিক আছে, তত বেশি কি হবে? মেলানিন তৈরি হবে। ঠিক আছে, দেখো আবার লাগলাম ক্যাপিটাল লেটারের আর টু, ক্যাপিটাল লেটারের আর টু। দেখো তো এখানে সব কি আছে? ক্যাপিটাল লেটারের আছে না? সবগুলো কি আছে ভাই? চারটা আছে জিন আছে, চারটাই প্রকট। ঠিক আছে, চারটা জিনের কি ভাই? চারটি প্রকট। তাহলে বলো তো এটার অবস্থা কি হবে? খুবই কালো হবে, তাই না? চারটা জিন আছে, এই চারটাই প্রকট, তাহলে কি হবে ভাই? নিগ্রো হবে, নিগ্রো। ঠিক আছে, অর্থাৎ কুচকুচে কালো, কুচকুচে কালো। ঠিক আছে, ওকে। এবার আসো আমরা দুইটা প্রকট নেই, দুইটা প্রচ্ছন্ন নেই, না চারটাই, দেখো চারটাই প্রচ্ছন্ন নিলাম আমরা। আসো, আর ওয়ান, আর ওয়ান, আর টু, আর টু। ভাই এবার কি আছে ভাই? চারটাই প্রচ্ছন্ন নিছি, চারটা জিনেই প্রচ্ছন্ন। বলো তো এটা কি হবে ভাই? এটা কি হবে? ধবধবে ফর্সা, অর্থাৎ কি হবে? শ্বেতাঙ্গ হবে। ঠিক আছে, কি হবে? শ্বেতাঙ্গ, ধবধবে ফর্সা। ওকে, ঠিক আছে, দেখো এবার আমরা দুইটা প্রকট দুইটা প্রচ্ছন্ন নেই।
কি নিলাম, দুইটা প্রকট নিছি এবং দুইটা প্রচ্ছন্ন নিছি। এটা কি হবে বলো তো? দুইটি প্রকট ও দুইটা প্রকট আর দুইটি কি প্রচ্ছন্ন। ঠিক আছে, এগুলো কিন্তু তোমরা লিখে নিবা। হ্যাঁ, দুটি প্রচ্ছন্ন। তাহলে এটা কি হবে ভাই? দেখো, দুইটা প্রকট দুইটা প্রচ্ছন্ন, এটা কি হবে? কুচকুচে কালো হবে না, ধবধবে ফর্সা হবে না, দুইটার মাঝামাঝি হবে। ঠিক আছে, এটাকে বলা হয় মিউলেটো। মিউলেটো, ঠিক আছে, মানে মাঝারি মাঝারি বর্ণ হবে। ওকে, দেখো আমরা এবার কি করব, তিনটা প্রকট আর একটা প্রচ্ছন্ন নেব। তিনটা প্রকট নেব আর একটা প্রচ্ছন্ন নেব। ঠিক আছে, এটা বলো কি হবে? তিনটা প্রকট, বলছি কি প্রকট যত বেশি থাকবে তত বেশি মেলানিন তৈরি হবে, তত কালো হবে। ঠিক আছে, এটাও ভাই খুব কালো হবে, তবে এটা কালোটাকে বলবো আমরা গাঢ় বর্ণ। গাঢ় বর্ণ। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো ভাই? এটাকে বলবো গাঢ় বর্ণ। ওকে, ঠিক আছে, এখানে আমরা কি করছি ভাই? তিনটি প্রকট একটি প্রচ্ছন্ন। ঠিক আছে, তিনটা প্রকট আর একটা প্রচ্ছন্ন। ঠিক আছে, আমরা এবার কি করি ভাই? আমরা এবার তিনটা প্রচ্ছন্ন নেই, একটা প্রকট নেই। একটা প্রকট নিলাম আর তিনটা প্রচ্ছন্ন নেব। ঠিক আছে, এটা যেন কি হবে? এটা হবে হালকা বর্ণ। ঠিক আছে, হালকা বর্ণ মানে এটা সাদা হবে। দেখো, হালকা বর্ণ। এখানে কি নিয়েছি আমরা? তিনটা প্রচ্ছন্ন, তিনটি প্রচ্ছন্ন, একটি কি প্রকট। ঠিক আছে, এগুলো ধরে নেবা। আমরা এবার কি করব ভাই? এই নিগ্রো আর শ্বেতাঙ্গ ক্রস ঘটাবো এদের। ঠিক আছে, একজন নিগ্রো এবং একজন শ্বেতাঙ্গের ক্রস ঘটাবো আমরা। আসো। ঠিক আছে, এই বাংলা লেখাগুলো মুছে দিই, একটু জায়গা হবে। ওকে, আসো। নিগ্রো আর শ্বেতাঙ্গের ক্রস ঘটাবো আমরা। ঠিক আছে, নিগ্রো পুরুষ আর শ্বেতাঙ্গ নারী। দেখো, তাহলে কি লিখবো? নিগ্রোর জন্য কি হবে? সবগুলো জিন কি হবে? প্রকট হবে। R1 R1 R2 R2। ঠিক আছে, আর শ্বেতাঙ্গর জন্য কি হবে? প্রত্যেকটা জিন হবে প্রচ্ছন্ন। ওকে, ঠিক আছে, চলো তাহলে আমরা এবার কি করব? এদের চিহ্ন টাইপগুলো আলাদা করব। দেখো, এই R1 এর সাথে তুমি কি করবা? নিয়ম আগের মতোই। হ্যাঁ, এটার সাথে একবার কি করবা? এটাকে মিলাবা, এটার সাথে একবার এটাকে মিলাবা। আবার এখানে আরেকটা R1 আছে, এটার সাথে একবার এটাকে মিলাবা, এটার সাথে এটাকে মিলাবা। তাহলে প্রতি ক্ষেত্রে কি হবে ভাই? R1 R2। বলো, বুঝছো নাকি বোঝো নাই? কি করেছি? R1 এর সাথে R2 কে মিলাইছি, আবার এই R1 এর সাথে R2 কে মিলাইছি। আবার এবার কি করব? এই R1 এর সাথে R2 কে মিলাবো, এই R1 এর সাথে R2 কে মিলাবো। প্রতি ক্ষেত্রে কি হবে ভাই? R1 R2 R1 R2 R1 R2। ঠিক আছে, এটাও কি হবে ভাই? এগুলো ক্যাপিটাল হয়েছে, এইগুলো কি সেম হবে, তবে কি হবে? স্মল লেটার হবে, তাই না? এই R1 এর সাথে এই যে R2, এই R1 এর সাথে এই R2, সবগুলো স্মল লেটার হবে।
R1 R2, ঠিক আছে। আবার এই R1 এর সাথে এই R2, এই R1 এর সাথে এই R2। ওকে, দেখো। ওকে, আমরা এবার কি করব, এখান থেকে একটা এবং এখান থেকে একটা ক্রস দেখাবো। হ্যাঁ, এভাবে তো দেওয়া যাবে না, তাহলে এটার সাথে এটা মিলালে 4টা, এটার সাথে এটা মিলালে 4টা, অনেক বড় হয়ে যাবে, 16টা হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে। তাই আমরা একটা করে নেব। এখান থেকে একটাকে নিলাম, এখান থেকে একটাকে নিলাম, ঠিক আছে। ওকে, আসুন কি লিখবো আমরা, লিখবো R1 R2, এই R1 R2, ঠিক আছে। এখান থেকে নিব কি, স্মল লেটারের R1 R2, R1 R2, ঠিক আছে ভাই। এবার কি করব, আমরা ক্রস ঘটাবো। দেখো তাহলে কি হবে, আমরা বর্ণ আর বর্ণ মিলাই লিখবো। কি হবে, ক্যাপিটাল R1 স্মল লেটারের R1, ক্যাপিটাল R2 স্মল লেটারের R2। তাই তো ভাই, এমনই তো হবে। বলো তো এটা কি হবে। দেখো তো কয়টা পকেট আছে, একটা, দুইটা, প্রচ্ছন্ন আছে কয়টা, একটা, দুইটা। দুইটা পকেট আর দুইটা প্রচ্ছন্ন থাকলে কি হয় ভাই, মিউলেটো হয়, ঠিক আছে। বর্ণটা কি হয়, মাঝারি হয়। তাহলে আমরা লিখে দেই এখানে মিউলেটো 16টি, মিউলেটো মিউলেটো কয়টি, 16টি, ঠিক আছে ভাই। মিউলেটো 16টি। আমরা এবার মিউলেটো আর মিউলেটোর ক্রস ঘটাবো, ঠিক আছে। মনে করো এই বংশধরের একজন মিউলেটোর সাথে অন্য আরেকটা বংশধরের মিউলেটের ক্রস ঘটাবো, তাই তো ঠিক আছে। পরে কি হয় আমরা দেখব। দেখো এই মিউলেটো আর মিউলেটোর যদি আমরা ক্রস ঘটাই, এদের জিনোটাইপ গুলো কেমন হবে। আগে একটু লিখে ফেলি তো। দেখো লিখলাম আমরা, এই যেটা, উফটা মুছে দিই। এটা কি ছিল ভাই, এটা ছিল কিন্তু F1 বংশধর, তাই না। F1 জন্য ছিল, তাই তো। দেখো আমরা এই সাইডেই লিখি, লিখবো কি এবার, মিউলেটো মিউলেটো আর মিউলেটো, কি লিখবো, ক্যাপিটাল R1 স্মল লেটারের R1, ক্যাপিটাল লেটারের R2 স্মল লেটারের R2, ঠিক আছে। আবার লিখবো কি, ক্যাপিটাল লেটারের R1 স্মল লেটারের R1, ক্যাপিটাল লেটারের R2 স্মল লেটারের R2, ঠিক আছে। এদের আসো আলাদা করি জিনগুলো। দেখো এই ক্যাপিটাল R1 এর সাথে বুঝো, ক্যাপিটাল R1 এর সাথে একবার কি করব, ক্যাপিটালের R2 মিলাবো, আর একবার কি ক্যাপিটাল R1 এর সাথে স্মলের R2 মিলাবো, ঠিক আছে। দেখো তাহলে আমরা কি লিখবো, ক্যাপিটাল R1 ক্যাপিটাল R2, দেখছি। ওকে, আবার কি করব, ক্যাপিটাল R1 এর সাথে স্মল R2 মিলাবো, তখন আমাদের কি হবে, ক্যাপিটাল R1 স্মল লেটারের R2, ঠিক আছে। এটা চলে গেল। এবার এটার সাথে আমরা একবার এটাকে মিলাবো, আর একবার এটাকে মিলাবো। স্মল আর এর সাথে R1 এর সাথে ক্যাপিটাল R2, ঠিক আছে। স্মল R1 এর সাথে কি, স্মল R1 এর সাথে ক্যাপিটালের R2, ঠিক আছে। এবার কি করব, স্মল R1 এর সাথে স্মল লেটারের R2, ঠিক আছে। এটাও কি হবে ভাই, এই সাইডটাও কি হবে, সেম হবে। হ্যাঁ, দেখো ক্যাপিটাল R1 ক্যাপিটাল R2, ক্যাপিটাল R1 স্মল লেটারের R2, ক্যাপিটাল R1 সরি স্মল লেটারের R1 ক্যাপিটাল লেটারের R2,
স্মল লেটারের R1, স্মল লেটারের R2। ঠিক আছে, আমরা কি করলাম, চিহ্নগুলোকে ভাই কি করলাম, আলাদা করলাম। আসো এবার আমরা কি করব, চেকার বোর্ডের মাধ্যমে দেখাই। দেখো চেকার বোর্ডের মাধ্যমে আমরা দেখাই। ঠিক আছে, চেকার বোর্ডটা একটু বড় করে রাখতে হবে। দেখো চেকার বোর্ডটা কিভাবে আঁকাচ্ছি। ঠিক আছে, আসলে আমরা এবার লিখি। কি লিখবো, এই দেখো জিনগুলো লিখবো। এইদিকে কি দেব, শ্রী গেমিট, এই দেব পুং গেমিট। ঠিক আছে, আমরা গেমিট গুলো লিখবো। আসো, ক্যাপিটাল লেটারের R1, ক্যাপিটাল লেটারের R2, এই লিখলাম R1 R2। ঠিক আছে, পরে কি লিখবো, ক্যাপিটাল R1 স্মল R2। ওকে, পরে কি লিখবো, স্মল R1 ক্যাপিটাল R2। ঠিক আছে, গেমেট গুলো লিখতেছি আমরা, স্মল R1 স্মল R2। এইদিকেও সেম, R1 ক্যাপিটাল, ক্যাপিটাল R2, ক্যাপিটাল R1 স্মল লেটারের R2, স্মল লেটারের R1 ক্যাপিটাল R2, স্মল লেটারের R1 স্মল লেটারের R2। ঠিক আছে, আসো এবার কি করব, এই ক্যাপিটাল R1 এর সাথে ক্যাপিটাল R1, ক্যাপিটাল R2 এর সাথে ক্যাপিটাল R2। ঠিক আছে, বৈশিষ্ট্যগুলো আমরা পরে লিখব। দেখো এবার কি করব, ক্যাপিটাল R1 ক্যাপিটাল R1, স্মল লেটারের R2 স্মল লেটারের R2। ওকে, ঠিক আছে, ক্যাপিটাল R1 স্মল R1, R1 R1 সাথে রাখবো, R2 R2 একসাথে রাখবো। ঠিক আছে, স্মল লেটারের R2 ক্যাপিটাল লেটারের R2। ঠিক আছে, স্মল লেটারের R2, ইয়া কি করলাম, ও সরি সরি, ভুল করে ফেললাম নাকি, ক্যাপিটাল আর এটার সাথে কি লিখছে, ক্যাপিটাল R1 স্মল লেটারের R1, ক্যাপিটাল R1 স্মল লেটারের R1। ঠিক আছে, ক্যাপিটাল R2
স্মল লেটারের R2। ঠিক আছে, একটু খেয়াল করে এগুলো লিখতে হবে, হ্যাঁ না ভুল হয়ে গেলে সমস্যা। দেখো ক্যাপিটাল R1 স্মল r1, ক্যাপিটাল R2 স্মল লেটারের R2। ওকে, ঠিক আছে। R1 R1 2, দেখো পরে এখানে আসো, ক্যাপিটাল R ক্যাপিটাল R, স্মল r2 ক্যাপিটাল R2। ঠিক আছে, আগে আমরা ক্যাপিটালটা লিখব, ক্যাপিটাল R2 স্মল r2। দেখো ক্যাপিটাল R1 ক্যাপিটাল R1, স্মল লেটারের R2 স্মল লেটারের R2, ক্যাপিটাল R1 স্মল লেটারের R1, স্মল লেটারের R2 ক্যাপিটাল লেটারের R2, ক্যাপিটাল R1 স্মল লেটারের R1, স্মল লেটারের R2 স্মল লেটারের R2। ঠিক আছে, দেখো স্মল r1 ক্যাপিটাল R1, সাজায় লিখলাম, আগে ক্যাপিটাল গুলো লিখলাম, ক্যাপিটাল R2 ক্যাপিটাল R2, স্মল লেটারের R1 ক্যাপিটাল লেটারের R1, স্মল লেটারের R1, ক্যাপিটাল R2 স্মল লেটারের R2, স্মল লেটারের R1 স্মল লেটারের R1, ক্যাপিটাল R2 ক্যাপিটাল R2, স্মল লেটারের R1 স্মল লেটারের R1, ক্যাপিটাল R2 স্মল লেটারের R2। দেখো স্মল লেটারের R1 ক্যাপিটাল লেটারের R1, ক্যাপিটালটাকে আমরা আগে লিখলাম, স্মল লেটারের R2 ক্যাপিটাল লেটারের R2, স্মল r1 ক্যাপিটাল R1, স্মল r2 স্মল r2, স্মল r1 স্মল r1, স্মল r2 ক্যাপিটাল R2, স্মল r1 স্মল r1, স্মল r2 স্মল r2। ঠিক আছে, আমরা এবার বৈশিষ্ট্য লিখব। দেখো প্রথমটা কি ভাই, একটু খেয়াল করে দেখো তো, প্রথমটা কি, চারটা জিনেই পকট, তাহলে কি হবে ভাই, চারটা জিনেই পকট, একশো কি হবে, নিগ্রো বা কুসকুসে কালো, আমরা কি লিখবো, লিখবো কি নিগ্রো। ঠিক আছে, লিখলাম নিগ্রো। ওকে, ঠিক আছে, এখানে আসো, এখানে দুইটা প্রকট দুইটা প্রচ্ছন্ন, তাহলে কি হবে ভাই, কেন সরি এখানে তো ভুল করছি, ক্যাপিটাল R1 ক্যাপিটাল R1, ক্যাপিটাল R2 স্মল r2, এই যে এখানে ক্যাপিটাল R2 হবে, সরি ভাই, ক্যাপিটাল R2। ঠিক আছে, দেখো ক্যাপিটাল R1 ক্যাপিটাল R1, ক্যাপিটাল R2 স্মল r2, ক্যাপিটাল R2 স্মল r, দেখো এখানে তিনটা কি আছে, পকট আছে, তাই না, এখানে কি আছে ভাই, তিনটা পকট আছে আর একটা প্রচ্ছন্ন আছে, তাহলে তিনটা পকট আর একটা প্রচ্ছন্ন থাকলে কি হয় বলো তো, এই দেখো তিনটা পকট একটা প্রচ্ছন্ন, তাহলে কি হবে, ঘাড় বর্ণ হবে, তাহলে আমরা লিখি ঘাড় বর্ণ, ঘাড় বর্ণ। ঠিক আছে, পরে দেখো কি আছে, এইখানেও কি আছে, তিনটা পকট আছে একটা প্রচ্ছন্ন আছে। ঠিক আছে, এই দেখো তিনটা পকট, একটা পকট দুইটা পকট তিনটা পকট আর একটা প্রচ্ছন্ন, তাহলে এটাও কি হবে, ঘাড় বর্ণ হবে। ওকে, এইখানে দেখো দুইটা প্রকট আছে এবং দুইটা প্রচ্ছন্ন আছে, তাই না,
কি আছে, দুইটা প্রকট আছে, দুইটা প্রচ্ছন্ন আছে। এই দেখো একটা প্রকট একটা প্রকট, দুইটা প্রকট, এই যে দুইটা প্রচ্ছন্ন। তাহলে কি হবে, এটা মিউলেটো হবে, মিউলেটো। ঠিক আছে, এইখানে আসো, তিনটা প্রকট একটা প্রচ্ছন্ন, তাহলে কি হবে ভাই, গাঢ় বর্ণ। দেখো তিনটা প্রকট একটা প্রচ্ছন্ন, গাঢ় বর্ণ। এদিকে দেখো, দুইটা প্রকট দুইটা প্রচ্ছন্ন, তাহলে কি হবে, মিউলেটো। দেখো এইখানে কি, দুইটা প্রকট দুইটা প্রচ্ছন্ন, তাহলে এটাও কি হবে, মিউলেটো। ঠিক আছে, ওকে। এটাতে আসো, এখানে দেখো কি আছে, একটা প্রকট তিনটা প্রচ্ছন্ন, একটা প্রকট তিনটা প্রচ্ছন্ন, তাহলে কি হবে, দেখো একটা প্রকট তিনটা প্রচ্ছন্ন থাকে হয় হালকা বর্ণ। তাহলে আমরা কি লিখবো, এটা হালকা বর্ণ, হালকা বর্ণ। একটা প্রকট তিনটা প্রচ্ছন্ন থাকলে কি হবে, হালকা বর্ণ। দেখো এইখানে কি আছে, তিনটা প্রকট আছে এবং একটা প্রচ্ছন্ন আছে, তাই না, তিনটা প্রকট এবং একটা প্রচ্ছন্ন, তিনটা প্রকট একটা প্রচ্ছন্ন থাকলে কি হবে ভাই, গাঢ় বর্ণ হবে। ঠিক আছে, এই দেখো তিনটা প্রকট একটা প্রচ্ছন্ন, গাঢ় বর্ণ। তাহলে আমরা লিখি গাঢ় বর্ণ, গাঢ় বর্ণ। ঠিক আছে, ওকে। এইখানে দেখো দুইটা প্রকট, এই দুইটা প্রচ্ছন্ন। ঠিক আছে, তাহলে এটা কি লিখবো, আমরা লিখবো মিউলেটো, মিউলেটো। ঠিক আছে, মিউলেটো। দেখো এইখানে কি আছে, দুইটা প্রকট দুইটা প্রচ্ছন্ন, তাহলে এটাও কি হবে, দুইটা প্রচ্ছন্ন দুইটা প্রকট আছে, তাহলে এটাও কি হবে, এটাও হবে মিউলেটো। এটাতে দেখো, এটাতে ভাই কি আছে, এইটাতে আছে কি, তিনটা প্রচ্ছন্ন আর একটা প্রকট, তিনটা প্রচ্ছন্ন একটা প্রকট থাকলে কি হয় ভাই, হালকা বর্ণ। এই দেখো, একটা প্রকট তিনটা প্রচ্ছন্ন, তাহলে কি হবে, তাহলে হবে হালকা বর্ণ, হালকা বর্ণ। কারণ কি, তিনটা প্রচ্ছন্ন এই একটা প্রকট, কি লিখবো আমরা, হালকা বর্ণ, হালকা বর্ণ। হালকা বর্ণ। ঠিক আছে, এইটাতে আসো, দুইটা প্রকট দুইটা প্রচ্ছন্ন, তাহলে আমরা কি লিখবো ভাই, লিখবো কি, মিউলেটো, মিউলেটো। ওকে, এইখানে দেখো দুইটা প্রকট দুইটা প্রচ্ছন্ন, তাহলে এটাও কি হবে, সরি, এখানে কি একটা প্রকট, এই একটা প্রকট আর প্রচ্ছন্ন তিনটা, একটা প্রকট এবং তিনটা প্রচ্ছন্ন, তাহলে কি হবে বলো তো, তিনটা প্রচ্ছন্ন একটা প্রকট, তাহলে কি হবে, এটা হালকা বর্ণ হবে। দেখো লিখি হালকা বর্ণ, হালকা বর্ণ। ঠিক আছে, কারণ কি, তিনটা প্রচ্ছন্ন আছে একটা প্রকট আছে। দেখো এইখানে প্রচ্ছন্ন কয়টা, তিনটা একটা প্রকট, তাহলে এটাও কি হবে, হালকা বর্ণ, হালকা বর্ণ।
ঠিক আছে, এইটা দেখো এখানে 4টাই পদ শূন্য আছে, তাহলে কি হবে ভাই? 4টাই পদ শূন্য আছে, তাহলে কি হবে ভাই? এটা দেখো 4টাই পদ শূন্য, তাহলে কি হবে? এটা হবে শ্বেতাঙ্গ, মানে ধবধবে সাদা হবে। শ্বেতাঙ্গ, ঠিক আছে। ওকে, এবার আমরা হিসাব করি, ফিনোটাইপিক অনুপাত হিসাব করবো। এটা ফিনোটাইপিক অনুপাত হয় 1:4:4:4:1। দেখো হিসাব করি, দেখো প্রথমে নিগ্রো কয়জন আছে দেখো তো। নিগ্রো আছে এই একজন, তাহলে আমরা লিখবো নিগ্রো একজন। নিগ্রো, নিগ্রো একজন। পরে মিউলেটো হিসাব করো, গাঢ় বর্ণ হিসাব করো। দেখো তো গাঢ় বর্ণ কয়জন আছে? একজন, দুইজন, 1 2 3 4, এই 4টা কি আছে? গাঢ় বর্ণ। গাঢ় বর্ণ, গাঢ় বর্ণে কয়জন আছে? 4 জন, ঠিক আছে। গাঢ় বর্ণ কয়জন? 4 জন। গাঢ় বর্ণ 4 জন, ঠিক আছে। ওকে, গাঢ় বর্ণ আছে কয়জন ভাই? 4 জন। গাঢ় বর্ণ 4 জন, ঠিক আছে। দেখো এবার মিউলেটো হিসাব করো, 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন। মিউলেটো কয়জন? 6 জন। মিউলেটো 6 জন, ঠিক আছে। ওকে, দেখো হালকা বর্ণ কয়জন আছে দেখো তো। হালকা বর্ণ 1 জন, 2 জন, 3 জন, 4 জন। তাহলে আমরা লিখি হালকা বর্ণ। হালকা বর্ণ, হালকা বর্ণ কয়জন? 4 জন, ঠিক আছে। এবার দেখো শ্বেতাঙ্গ কয়জন? শ্বেতাঙ্গ একজন। শ্বেতাঙ্গ একজন। এবার ফিনোটাইপিক অনুপাতটা হিসাব করো। নিগ্রো একজন, গাঢ় বর্ণ 4 জন, মিউলেটো 6 জন, হালকা বর্ণ 4 জন, শ্বেতাঙ্গ একজন। তাহলে ফিনোটাইপিক অনুপাত কত হবে বলো তো? বলো ফিনোটাইপিক অনুপাত। ফিনোটাইপিক অনুপাত, ফিনোটাইপিক অনুপাত। দেখো খেয়াল করো ভাই, ফিনোটাইপিক অনুপাত কত হবে? 1:4:6:4:1। একজন নিগ্রো 1 অনুপাত। গাঢ় বর্ণ কয়জন? 4 জন, লিখলাম। মিউলেটো কয়জন? 6 জন, লিখলাম। হালকা বর্ণ 4 জন, শ্বেতাঙ্গ মানে ধবধবে সাদা কয়জন? 1 জন, ঠিক আছে। তাহলে পলিজেনিক ইনহেরিটেন্সের উদাহরণ মানুষের গায়ের রং, তাই না ভাই? এই মানুষের গায়ের রঙের ফিনোটাইপিক অনুপাত কত বলো? 1:4:6:4:1, ঠিক আছে। এটাই ছিল কি ভাই? এটাই ছিল পলিজেনিক ইনহেরিটেন্স। আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।